হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা পড়ব মোলার দ্রবণ নিয়ে। তো মোলার দ্রবণ বুঝতে হলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণটা আসলে কি? তো দ্রবণ বুঝতে হলে আমরা একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বুঝবো দ্রবণ আসলে কি। যে মনে করো আমরা কি করব, আমরা হচ্ছে শরবত বানাবো, চিনির শরবত বানাবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে নিব এক গ্লাস পানি, একটা একটা পাত্রে পানি নিব। তারপর হচ্ছে সেই পাত্রের ভিতরে কিছু পরিমাণে চিনি অথবা লবণ দিয়ে আমরা শরবতটা বানাবো। তাহলে দেখো, একটা শরবত বানাতে কি কি লাগছে? একটা লাগছে পানি, এবং সেই পানিতে আমরা মিশাচ্ছি হচ্ছে চিনি। সেই চিনি এবং পানি মিশে যেটা একত্রে হয় সেটাই হচ্ছে তোমার শরবত। তো দ্রবণ হলো যে তোমার দ্রব্য এবং দ্রাবক মিলে যেটা হয়। ধরো যে আমাদের পানি যেটা ছিল সেটাকে আমরা দ্রাবকের সাথে তুলনা করতে পারি, আর চিনি যেটা ছিল সেটাকে আমরা দ্রবের সাথে তুলনা করতে পারি। তো দ্রাবক কি? দ্রাবক হলো এমন একটি পদার্থ যা অন্য এক বা একাধিক পদার্থকে নিজেদের মধ্যে দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করে। যেমন ওই চিনির শরবতে কী করেছিল, দ্রাবক অর্থাৎ পানি বা তরল, সে চিনিকে তার নিজের ভিতরে দ্রবীভূত করেছিল, নিজের ভিতরে মিশিয়ে নিয়েছিল। তাহলে যে তরল তোমার কি করে, কোনো দ্রবকে বা কোনো কঠিন পদার্থকে নিজের মধ্যে কি করে, দ্রবীভূত করে, তাকে কি বলে? দ্রাবক বলে। তো দ্রাবক কি হতে পারে? আমাদের সবচেয়ে পরিচিত দ্রাবক হলো পানি। তো পানির পরিবর্তে অ্যাসিড হতে পারে, অ্যালকোহল হতে পারে, এগুলো হচ্ছে দ্রাবক। আর দ্রবটা কি? ওই যে আমাদের চিনি যেটা ছিল, যেটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয়, সেটা হলো তোমার দ্রব। আর দ্রব কি? দ্রব হচ্ছে দ্রাবকে যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে দ্রব বলে। যেমন কি চিনি হতে পারে, লবণ হতে পারে, এবং আমাদের রসায়নে অনেক কিছুই দ্রব হতে পারে। এবং ফাইনালি দ্রবণটা কোনটা? দ্রবণটা হচ্ছে দ্রব এবং দ্রাবক মিলে আমাদের যেটা তৈরি হবে সেটাই হচ্ছে দ্রবণ। এবার আসো, মোলার দ্রবণটা কি? মোলার দ্রবণ হচ্ছে, আগে আমরা মোল সংখ্যার সাথে পরিচিত হয়েছি, যে এবার হচ্ছে মোলার দ্রবণের সাথে পরিচিত হব। তো আমরা যদি কি করি, 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত করি। 1 লিটার তরলে মনে করো আমি কি করলাম, 1 মোল চিনি দ্রবীভূত করলাম, 1 মোল চিনি দিলাম। তাহলে সেই যে দ্রবণ হবে সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ, এবং একে বলা হয় 1 মোলার দ্রবণ। ধরো আমরা কি করেছি, এই পাত্রে 1 লিটার পানি নিয়েছি, এবং এই 1 লিটার পানিতে যে কোনো দ্রবের 1 মোল দিয়েছি। ধরো আমরা যদি চিনি নেই, চিনির যদি 1 মোল দিই, এই যে দ্রবণটা হবে তাকে বলা হবে মোলার দ্রবণ। একটু উদাহরণের মাধ্যমে বুঝি। দেখো, যে গ্লুকোজ, আমরা সবাই জানি গ্লুকোজের সাথে পরিচিত, আর গ্লুকোজ থেকে সবচেয়ে তাড়াতাড়ি এনার্জি পাওয়া যায়, আমরা অনেক সময় গ্লুকোজ খাই। তো গ্লুকোজের আণবিক ভর কত? দেখো, কার্বনের 12 × 6 প্লাস হাইড্রোজেনের 1 × 12 প্লাস অক্সিজেনের 16 × 6। তাহলে তোমার গ্লুকোজের তোমার আণবিক ভর হচ্ছে 180। তাহলে 180 গ্রাম গ্লুকোজ হবে কত মোল? 1 মোল। তাহলে এবার ধরো আমরা 180 গ্রাম গ্লুকোজ একটা মিটারে মেপে যদি 1 লিটার পানিতে মিশাই, তাহলে সেই যে দ্রবণটা হবে ওই দ্রবণটাই কি? মোলার দ্রবণ। তাহলে 1 লিটার পানিতে 180 গ্রাম গ্লুকোজ থাকলে সেটি কি হবে? মোলার দ্রবণ হবে। আমরা প্রথমে চিনি দ্বারা উদাহরণ দিয়েছিলাম, চিনির ক্ষেত্রেও আমরা যদি আণবিক ভরটা বের করি, তাহলে চিনির আণবিক ভর হবে এটা 342। এখান থেকে হিসাব করলে তোমার চিনির আণবিক ভর আসে 342। তাহলে 1 লিটার পানিতে যদি আমি 342 গ্রাম, এটা হচ্ছে চিনির সংকেত C12H22O11, তাহলে 1 লিটার পানিতে যদি আমি 342 গ্রাম চিনি মিশাই, 342 গ্রাম মানেই হচ্ছে চিনির 1 মোল। তাহলে 1 লিটার পানিতে 342 গ্রাম অর্থাৎ 1 মোল চিনি মিশালে তাহলে সেটাকে কি বলবে? মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। মূল কথাটা হচ্ছে 1 লিটার পানিতে যদি 1 মোল দ্রব থাকে, বা 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রব থাকে, সেটাই হয় মোলার দ্রবণ। এবার আসো খাবার লবণ। খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যেই লবণটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হবে 23 সোডিয়াম, আর ক্লোরিনের 35.5, যোগ করলে আসবে 58.5।
5। তাহলে এই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হবে কি 1 মোল। তাহলে 1 লিটার পানিতে যদি 58 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মেশানো হয় তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে মোলার দ্রবণ। এবার আসো যে আমি একটা দ্রাবক নিলাম, তরল নিলাম, সেখানে কি করলাম, মনে করো আমি একটা দ্রাবকে একটু বেশি পরিমাণে দ্রব নিলাম, মনে করো 1 লিটার পানিতে দিলাম হচ্ছে 180 গ্রাম, আর একটাতে দিলাম হচ্ছে মনে করো 300 গ্রাম। তাহলে কি হবে, একটা দ্রবণকে আমরা বলবো যে পাতলা দ্রবণ, আর একটা দ্রবণকে বলবো আমরা কি গাঢ় দ্রবণ, তাই না? কারণ একটা দ্রবণের মধ্যে দ্রবণের আয়তন যদি একই হয়, সেম পরিমাণ হয়, কিন্তু তার ভিতরে তোমার গ্লুকোজ কী করা হলো, একটাতে বেশি দেওয়া হলো আর একটাতে কম দেওয়া হলো, তাহলে যেটাতে আমরা কম দেবো সেটাকে বলবো আমরা পাতলা দ্রবণ, আর যেখানে আমরা বেশি দেবো সেটাকে বলবো কি গাঢ় দ্রবণ। একটার তুলনায় আর একটা কি গাঢ়। তাহলে এর উপর ভিত্তি করে যে তোমার দ্রাবকের মধ্যে তোমার দ্রব কতটুকু থাকবে এর উপর ভিত্তি করে দ্রবণকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। তো লঘু দ্রবণটা কি? লঘু দ্রবণ মানে হচ্ছে পাতলা, যেটা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে লঘু দ্রবণ বলে। আর গাঢ় দ্রবণ কোনটা? তাহলে গাঢ় দ্রবণ হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে কি বলে? গাঢ় দ্রবণ বললে। এবার আসো যে আমরা কতটুকু দিলে লঘু হবে আর কতটুকু দিলে গাঢ় হবে, এটার আসলে কি কোনো মাপ নেই, এটার আসলে কোনো তোমার এক্স্যাক্ট পরিমাপ নেই যে যেটা দিলে তোমার গাঢ় হবে বা যেটা দিলে লঘু হবে। তাহলে অর্থাৎ এখানে লেখা আছে দেখো, অর্থাৎ দ্রাবকের মধ্যে তুলনামূলক কম পরিমাণ দ্রব থাকলে তাহলে সেটা কি বলবো? লঘু দ্রবণ বলবো। আর দ্রাবকের মধ্যে তুলনামূলকভাবে বেশি পরিমাণে দ্রব থাকলে সেটা হবে কি গাঢ় দ্রবণ। তাহলে মোলার দ্রবণটাকে আমরা আগে শিখেছিলাম যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে কি বলে? মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। কিন্তু এবার আসো, যদি 1 লিটার পানিতে বা 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল নেই বা 1 মোলের ভগ্নাংশ রয়েছে, তখন আমরা সেগুলোকে কি দ্রবণ বলবো? প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সেমি মোলার দ্রবণ, যে যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। 0.5 মানে হচ্ছে কি সেমি, 0.5 মানে সেমিফাইনাল মানে কি ফাইনালের আগে যেটা হয়, তাহলে অর্ধেক আর কি। 0.5 মানে অর্ধেক। সেমি মোলার দ্রবণ মানে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকবে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণটা কি? যে ওই যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে এবার কি থাকবে 0.1 মোল। ডিসি মানে হচ্ছে 0.1। তাহলে যদি 1 লিটার আয়তনের কোনো দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে কি বলে? ডেসিমোলার দ্রবণ বলে। এবং ফাইনালি যেটা আসবে সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। তাহলে সেন্টি মানে হচ্ছে 0.01। এবং আমরা এখানে তাহলে লিখতে পারি যে সেমি মানে হচ্ছে 0.5, ডিসি মানে 0.1, সেন্টি মানে 0.01। এবার আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি যে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডিসি মোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণটা কি। যে মনে করো যে 1 লিটার দ্রবণ আছে এবং এর ভিতরে কি আছে? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তার মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি 1 মোল। তাহলে 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম বা 1 মোল সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে তাকে বলা হবে কি 1 মোলার। এম দ্বারা মোলার বোঝানো হয়, তাহলে 1 মোলার বা মোলার দ্রবণ। এবার যদি 1 লিটার দ্রবণে 0.5 মোল থাকলে তাকে কি বলবে? সেমি মোলার দ্রবণ। 0.5 মোল মানে কি অর্ধেক, 1 মোলের অর্ধেক। তাহলে 98-এর অর্ধেক হচ্ছে 49। তাহলে 1 লিটার দ্রবণে যদি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সেটাকে বলবে 0.5 মোলার বা সেমি মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে 0.1 মোল যদি থাকে তাহলে 0.1 মানে হচ্ছে কি তোমার 10 ভাগের 1 ভাগ। 98কে 10 দ্বারা ভাগ করলে 9.8 গ্রাম হয়। তাহলে 1 লিটার দ্রবণে যদি 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে, 9.8 মানে হচ্ছে 0.1 মোল। তাহলে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে তাকে বলবে 0.1 মোলার বা ডেসিমোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি তোমার 0.01 মোল
তোমার সালফিউরিক অ্যাসিড থাকে, তাহলে 0.01 মোল সালফিউরিক 0.01 মানে হচ্ছে 1/100, তাহলে 98কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.98। তাহলে 1 লিটার দ্রবণে যদি 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে, সেই যে দ্রবণ তাকে বলা হবে 0.01 মোলার বা সেন্টিমোলার দ্রবণ। এবার আসো যে কোনো দ্রবণে যদি 0.2 মোল থাকে বা 0.3 মোল থাকে, 0.6 মোল থাকে, সেই দ্রবণগুলোকে কি বলবো? তো সেই দ্রবণগুলোকে আমরা সিম্পলি এই যে তোমার এখানে 0.2 বলবো, 0.2 মোলার, সেগুলোর এমন কোনো নাম থাকবে না, শুধু আমরা কি বলবো 0.2 মোলার বা 0.3 মোলার দ্রবণ, এমনভাবে আমরা সেটাকে নামকরণ করব। এবার আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণ শিখব, যে কিভাবে তোমার বিভিন্ন ঘনমাত্রার বা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করা যায়। প্রথমে আমরা একটা সূত্র শিখব, যে মোলারিটি নির্ণয়ের সূত্র। আমরা যখন মোল সংখ্যা পড়েছিলাম তখন আমরা একটা সূত্র লিখে রেখেছিলাম, যে মোল সমান হয় তোমার ঘনমাত্রা ইন্টু আয়তন। মোল সংখ্যার আর একটা সূত্র ছিল ঘনমাত্রা গুণ আয়তন। ঘনমাত্রাকে আয়তনের সাথে গুণ করলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে মোল সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, আয়তনকে ঘনমাত্রাকে প্রকাশ করা হয় এস দ্বারা এবং আয়তনকে ভি দ্বারা। তাহলে আমরা এখান থেকে কি পাই? এন ইকুয়াল টু এস ইন্টু ভি। আবার দেখো এখান থেকে আমরা যেহেতু ঘনমাত্রার মোলারিটি হচ্ছে ঘনমাত্রার একক, আমরা ঘনমাত্রাটা বের করব। এই মোলারিটি হচ্ছে কার একক? ঘনমাত্রার একক। ঘনমাত্রাকে প্রকাশ করে কি দ্বারা? এস দ্বারা। তাহলে এস ইকুয়ালটা আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এই যে ভিটা ওই পাশে চলে গেলে তোমার ভাগ হয়ে যাবে, তাহলে এস ইকুয়াল টু এন ডিভাইডেড ভি, বা মোল সংখ্যা ডিভাইডেড আয়তন। ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইডেড আয়তন। আবার এই যে এখানে ভিটা ছিল, এই ভিটা হবে লিটার এককে, ভিটা হবে অবশ্যই লিটার এককে। এবার এই এন সমান আমরা আবার লিখতে পারি এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম। মোল সংখ্যা ইকুয়াল টু ভর ডিভাইডেড পারমাণবিক ভর বা আণবিক ভর। তাহলে আমরা যদি এন এর মানটা, এই মানটা এখানে বসাই, তাহলে কি হবে? ভিটা নিচেই থাকবে এবং এন ইকুয়াল টু বসাবো ডাব্লিউ ডিভাইডেড এম। তাহলে ডাব্লিউ ডিভাইডেড এম আর আগে ছিল ভি। তাহলে আমরা এখানে কি করেছি? এই যে এন এর মানটা, এই এন এর মান এখানে বসিয়েছি, বসিয়ে কি পেয়েছি? এস ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু ভি। এবার এই যে ভি ছিল, এটা কোন এককে ছিল? লিটার এককে ছিল, লিটার এককে ছিল। এই লিটার এককে আমরা যদি কি করি মিলিমিটার একক মিলিলিটার এককে নিতে চাই, তাহলে আমরা কি করব? এখানে 100 দ্বারা গুণ করে দেব। তাহলে এই 100 যে গুণ সেটা হচ্ছে কার জন্য? এমএল এককের জন্য। এমএল এককের জন্য আমরা এখানে 100 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে যেই সূত্রটা হয়েছে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড এম ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা পাই। এটাই হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয়ের সূত্র। তাহলে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড এম ভি, যেখানে ডাব্লিউ হচ্ছে তোমার ভর, দ্রবের ভর, এম হচ্ছে তোমার আণবিক ভর, ভি আয়তন। কোন এককে? অবশ্যই এম এল এককে নেওয়া লাগবে। এখানকার ভিটা অবশ্যই কোন এককে নেওয়া লাগবে? এম এল এককে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কয়েকটা সূত্র পাই। একটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু, এটা পেলাম এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড এম ভি, যেখানে ডাব্লিউ হচ্ছে দ্রব বা যৌগের পরিমাণ বা ভর, এই এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে এমএল এককে দ্রবণের আয়তন। এখান থেকে যদি আমরা ডাব্লিউর মানটা বের করি, ডাব্লিউর মানটা যদি বের করি, তাহলে ডাব্লিউর মানটা হবে কি? এই পাশ থেকে আমরা এম ভিটা ও পাশে চলে যাবে, তাহলে এস এম ভি ডিভাইডেড এই 1000 দ্বারা ভাগ করে দিলে হবে এস এম ভি ডিভাইডেড 1000। আবার এখান থেকে আমরা চাইলে এম এর মানটাও বের করতে পারি। এম এর মানটা হবে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড এস ইন্টু ভি। তাহলে চলো আমরা আমাদের বোর্ড পরীক্ষাতে এই রিলেটেড এই কোশ্চেন দিয়ে, এই সূত্রগুলো দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ এসে থাকে। আমরা কয়েকটা ম্যাথ এখানে সলভ করব। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে 17.75 গ্রাম সোডিয়াম সালফেট 450 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত? 17.75 গ্রাম সোডিয়াম সালফেট 450 ml দ্রবণে যদি দ্রবীভূত থাকে, দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সিম্পলি এখান থেকে কী করব? এখান থেকে আমরা এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলব। তারপর আমাদের চেয়েছে দ্রবণটির ঘনমাত্রা এসের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কি করতে বলেছে,
এটা সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের তোমার সংকেত হচ্ছে Na2SO4। প্রথমে আমরা সোডিয়াম সালফেটের আণবিক ভর বের করেছি, সোডিয়াম 23 × 2 প্লাস সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের 16 × 4 এবং যোগফল হচ্ছে 142। তাহলে সোডিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 142। ভর দেওয়া আছে কত, দ্রবের ভর সোডিয়াম সালফেট কতটুকু দেওয়া আছে, 17.75 গ্রাম সোডিয়াম সালফেট দেওয়া আছে। তাহলে সোডিয়াম সালফেটের ভর হচ্ছে 17.75 গ্রাম। আর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, যে তোমার আয়তন হচ্ছে 450 ml। তো আমাদের 3টা রাশি দেওয়া আছে, আর আমাদের এখানে 4টা রাশি ছিল, এখান থেকে বের করা লাগবে এস এর মানটা। চেয়েছে কি ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা এস ইকুয়ালটা আমরা কি জানি, এস ইকুয়াল জানি W × 1000 ডিভাইডেড MV। তাহলে আমরা প্রথম সূত্র এটা এই সূত্র নিয়েছি, W = SMV ডিভাইডেড 1000। এখান থেকে এস এর মানটা বের করেছি 1000 W ডিভাইডেড MV। এবার আমরা প্রত্যেকটা মান বসাবো। W এর মান ছিল হচ্ছে 17.75 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড M হচ্ছে 142 আণবিক ভর, আর V ছিল কত 450 ml, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 0.27 মোলার। তাহলে 17.75 গ্রাম সোডিয়াম সালফেট 450 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা হবে 0.27 মোলার। অতএব দ্রবণটির ঘনমাত্রা 0.27 মোলার। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে 250 সেন্টিমিটার কিউব 0.01 মোলার নাইট্রিক দ্রবণে কত গ্রাম নাইট্রিক দ্রবীভূত আছে। HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। তাহলে 250 সেন্টিমিটার কিউব 0.01 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউব এককে, ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার। তোমার নাইট্রিক অ্যাসিড এখান থেকে আমরা কি পাবো, এর আণবিক ভরটাও পাবো। আমাদের বের করতে বলেছে কত গ্রাম, অর্থাৎ ডাব্লিউর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা চলো প্রথমেই আমরা উঠিয়ে নিই কী কী দেওয়া আছে। যে প্রথমে আমরা বের করেছি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর M = হাইড্রোজেনের 1 প্লাস নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 × 3, তাহলে 63। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63। আয়তন কত, আয়তন দেখো দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব, কিন্তু আমাদের নিতে হয় কোন এককে, ml এককে নিতে হয়। ওই সূত্রে আমাদের ml এককে সবসময় নিতে হয়। তাহলে আয়তন হচ্ছে সেন্টিমিটার কিউব। আবার এটা আমরা জানবো যে সেন্টিমিটার কিউব আয়তন আর ml একক কি একই। দেখো আয়তন দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব। তো 250 সেন্টিমিটার কিউব আমাদের নিতে হবে কোন এককে, ml এককে। এই সূত্রে আমাদের কি নিতে হয়, ml এককে আয়তন নিতে হয়। কিন্তু সেন্টিমিটার কিউব যে কথা, ml একই কথা, দুইটা আসলে সেম একক। এই জন্য আমরা কি করেছি 250 ml লিখেছি। সেন্টিমিটার কিউব এবং ml একক একদম সেম। ঘনমাত্রা দেওয়া ছিল কত, দেখো ঘনমাত্রা দেওয়া ছিল 0.01 মোলার, এর ঘনমাত্রা ছিল 0.01 মোলার। এবার আমরা দ্রবের ভর এখানে চেয়েছি কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এখানে দ্রবের ভর ডাব্লিউর পরিমাণটা চেয়েছে। তাহলে আমরা সূত্র লিখব W = আমরা জানি SVM ডিভাইডেড 1000। শুধু আমরা মানগুলো বসিয়ে দিব। এস এর মান হচ্ছে 0.01, ভির মান হচ্ছে 250, 250 আয়তন, আর তোমার আণবিক ভর বের করেছি 63 ডিভাইডেড সূত্রের 1000। এখান থেকে মান আসবে W = 0.16 গ্রাম। তাহলে 250 সেন্টিমিটার কিউব 0.01 মোলার HNO3 দ্রবণে 0.16 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত আছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে 100 গ্রাম চুনা পাথর থেকে কত লিটারের দ্রবণ প্রস্তুত করলে মোলারিটি 0.5 মোলার হবে। 100 গ্রাম চুনা পাথর থেকে কত লিটারের দ্রবণ প্রস্তুত করলে মোলারিটি 0.5 মোলার হবে। এখানে চেয়েছে কি কত লিটার, এখানে আয়তনটাই চেয়েছে। তোমার ভর দেওয়া আছে চুনা পাথর, এখান থেকে আমরা এর আণবিক ভরটা পাবো, এবং ঘনমাত্রাও দেওয়া আছে 0.5 মোলার। তাহলে এখান থেকে আমাদের ভি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের অপর নাম হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হবে, ক্যালসিয়ামের ছিল হচ্ছে 40 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 × 3। এখান থেকে তোমার যোগ করলে আসবে 100। তাহলে চুনা পাথরের আণবিক ভর হচ্ছে 100।
দ্রবের ভর কত ছিল? 100 গ্রাম দেওয়া আছে চুনাপাথর, তাহলে দ্রবের ভর 100 গ্রাম, এবং এর ঘনমাত্রা দেওয়া ছিল মোলারিটি 0.5 মোলার, মোলারিটি 0.5 মোলার। এখন আমরা সূত্র লিখব যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু SVM ইন্টু 1000। এখান থেকে আমরা ভির মানটা বের করব। দেখো ভির মান হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ, এবং তোমার এস আর এমটা নিচে চলে যাবে, এস আর এমটা নিচে চলে যাবে, এই যে এস এম। এবার শুধু আমরা মানটা বসাবো যে 1000 ইন্টু ডাব্লিউর মান ছিল 100, আর তোমার এস এর মান ছিল 0.5 মোলার, 100 হচ্ছে তোমার ডাব্লিউ মান হচ্ছে 100, ডাব্লিউ মান হচ্ছে 100 না, এই যে তোমার এটা হচ্ছে কি আণবিক ভর, আণবিক ভরের মানও 100। এবার আমরা মানটা বসাবো যে 1000 ইন্টু ডাব্লিউর মান ছিল 100 গ্রাম দেওয়া ছিল, ডিভাইডেড 0.5 মোলার ছিল এস এর মান 0.5, এবং তোমার আণবিক ভর দেওয়া ছিল 100, তাহলে এম এর মানও 100। এখান থেকে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 2000 ml, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 2000 ml। এটাকে আমরা 2 লিটারও বলতে পারি। 1000 ml এ 1 লিটার, তাহলে 2000 ml এ 2 লিটার, আমরা 2 লিটারও এটা বলতে পারি। দেখো এরপরের কোশ্চেনটা হচ্ছে CH3COOH, CH3COOH, এটার আরেকটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের যৌগের 2.5 লিটারে 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে ওই যৌগের কত গ্রাম লাগবে? এখানে কি বলেছে যে আমরা এই যৌগের একটা দ্রবণ প্রস্তুত করব, সেই দ্রবণের আয়তন থাকবে 2.5 লিটার এবং তার ঘনমাত্রা হবে 0.1 মোলার। এই দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম এই যৌগ ওই দ্রবণের ভিতরে দিতে হবে? তাহলে এখান থেকে বোঝা যায় এখানে ডাব্লিউর মানটা চেয়েছে, ডাব্লিউর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিডের প্রথমে আমরা কি করব, আণবিক ভরটা বের করব, যে ইথানোয়িক অ্যাসিড যৌগের, এটার নাম ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড যৌগের আণবিক ভর কার্বন 12 প্লাস হাইড্রোজেনের 3টা 1 into 3 প্লাস আবার কার্বন 12 প্লাস অক্সিজেন 2টা আছে 16 গুণ 2 প্লাস আবার হাইড্রোজেন 1, তাহলে এই যৌগের আণবিক ভর হচ্ছে 60 গ্রাম। আয়তন দেওয়া আছে কত দেখো 2.5 লিটার, কিন্তু আমাদের কি আয়তন কোন এককে নিতে হয়? অবশ্যই ml এ নিতে হবে। তাহলে ml এ নিলে আয়তনটা হবে 2500 ml, এবং ঘনমাত্রা কত রাখতে বলেছে? ঘনমাত্রা হবে 0.1 মোলার। তাহলে S ইকুয়াল টু 0.1 মোলার। আমাদের লাগবে ওই যৌগের কত গ্রাম লাগবে, অর্থাৎ ডাব্লিউটা লাগবে। আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু SVM ডিভাইডেড 1000, SVM ডিভাইডেড 1000। এখান থেকে আমরা শুধু মানটা বসাবো। এস এর মান হচ্ছে 0.1, ভি এর মান 2500 ml, আর এম এর মান আণবিক ভর 60 ডিভাইডেড 1000 ইকুয়াল টু 15 গ্রাম। তাহলে এই যৌগের 2.5 লিটার 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে ওই যৌগের 15 গ্রাম লাগবে। এখান থেকে আমরা বুঝি যে কত গ্রাম লাগবে, তার মানে কি আমাদের ভর বের করতে বলেছে। এরপরে কোশ্চেনটা দেখো, একটি বিকারে 4.2 গ্রাম বেকিং পাউডার নিয়ে 250 ml দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির ঘনমাত্রা কত? দেখো এই কোশ্চেনগুলোতে তোমার সবই দেওয়া থাকে এবং শুধু আমাদের কোন রাশিটা বের করতে হবে সেটা বুঝে নিতে হয়। এখানে দেখো আমাদের চেয়েছে ঘনমাত্রা, তার মানে কি বাকি 3টা রাশি দেওয়া আছে। এক নম্বর কি দেওয়া আছে? ডাব্লিউ, দেখো ভর দেওয়া আছে। তারপরে তোমার হচ্ছে বেকিং পাউডার বলা আছে। তো বেকিং পাউডার যদি আমরা সংকেতটা জানি তাহলে আমরা বেকিং পাউডারের আণবিক ভরটাও বের করতে পারবো। তো বেকিং পাউডারের সংকেত জানলে আমরা বেকিং পাউডারের আণবিক ভরটাও বের করতে পারবো। এবার কি দেওয়া আছে? তোমার আয়তন দেওয়া আছে। তাহলে এবারে শুধু আমাদের কি বের করতে হবে? এস এর মানটা বের করতে হবে। তো দেখো বেকিং পাউডারের তোমার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন আর 3টা অক্সিজেন, এটার নাম সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং পাউডারের আণবিক ভর হচ্ছে সোডিয়ামের 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 আছে 3টা, এবং এটা হবে 84। তাহলে বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর 84। আর কি কি দেওয়া আছে আমরা উঠিয়ে নেব। আয়তন দেওয়া আছে 250 ml, দ্রবের ভর দেওয়া আছে 4.2 গ্রাম,
আমাদের লাগবে এস এর মানটা। দেখো আমরা 3টা রাশির মান পেয়েছি, আমরা আরেকটি অবশিষ্ট রাশি যেটি এস এর মানটা বের করব। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড 1000। এখান থেকে আমরা এস এর মানটা বের করব, তাহলে এসকে এই পাশে রাখবো, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এস এর মানটা হবে ডাব্লিউ ইন্টু 1000, নিচে হবে এম ইন্টু ভি। আমরা চাইলে এই লাইন না লিখে সরাসরি এই লাইন দিয়েও আমরা ম্যাথটা শুরু করতে পারি এবং হয়ে যাবে সেটাও। তাহলে দেখো আমরা মানটা বসাবো, ডাব্লিউর মান ছিল, ভর ছিল 4.2 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড, বেকিং পাউডারের আণবিক ভর ছিল, এম ছিল 84, আয়তন ছিল 250 ml, এবং এটা ক্যালকুলেশন করলে আসে 0.2 মোলার। তাহলে দ্রবণটির ঘনমাত্রা কত হবে? দ্রবণটির ঘনমাত্রা হবে 0.2 মোলার। এবং আমরা শেষ যেই প্রবলেমটা সলভ করব, এটা একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ডে আসছে। দেখো 3টি বিকার দেওয়া আছে, 3টি বিকারে 3 ধরনের দ্রবণ দেওয়া আছে। প্রথম বিকারে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, দ্বিতীয় বিকারে 100 ml 0.1 মোলার সোডিয়াম সালফেট, তৃতীয় বিকারে 100 ml 0.1 মোলার সোডিয়াম নাইট্রেট। তো 1 নম্বরে বলেছে, এটা গ নাম্বার ছিল, এটা ঘ নাম্বারে ছিল। গ নাম্বারে বলেছিল যে 1 নং বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর উক্ত লবণের ঘনমাত্রা কত হবে? 1 নং বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর উক্ত লবণের ঘনমাত্রা কত হবে? এবং 2 নম্বরে বলেছে যে উদ্দীপকের 2 ও 3 নং বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এই 2টা প্রবলেমই আমরা যে সূত্রটা মাত্র শিখেছি সেই সূত্র দ্বারাই সলভ করব। শুধু সেই সূত্রই লাগবে, অন্য কোনো সূত্র এখানে দরকার হবে না। তাহলে দেখো প্রথমে 1 নং বিকারের ক্ষেত্রে বলেছে কি যে 1 নং বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর উক্ত লবণের ঘনমাত্রা কত হবে? এখানে এসের মানটা বের করতে বলেছে। কখন? 100 ml পানি যোগ করার পরে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, 100 ml দেওয়া আছে, দ্রবণের আয়তন, ঘনমাত্রা 0.1 মোলার এবং সোডিয়াম কার্বনেট। আমরা এখান থেকে এম এর মানটা পাবো, আণবিক ভরের মানটা পাবো। এরপর কি বলেছে যে এখানে যদি 100 ml পানি যোগ করা হয় তাহলে ঘনমাত্রা কত হবে? মানে 100 ml পানি যোগ করলে কি হবে? এটা পাতলা হয়ে যাবে, তার মানে কি ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। আয়তন হবে কত? 200। তো এই 200 ml আয়তনের জন্য এর ঘনমাত্রা কত হবে আমাদের সেটা বের করতে বলেছে, মানে আমাদের এসের মানটা বের করতে বলেছে। তো এসের মানটা বের করার জন্য আমরা এতক্ষণে জেনেছি যে 3টা রাশি লাগে, তাই না? একটা আয়তন লাগে, একটা তোমার কি লাগে, আণবিক ভর লাগে, আর একটা ডাব্লিউ লাগে। কিন্তু এখানে কি নাই, ডাব্লিউর মানটা কিন্তু এখানে দেওয়া নেই। কিন্তু আমরা চাইলে এই 3টা রাশি থেকে ডাব্লিউর মানটা বের করতে পারবো, এই 3টা রাশি থেকে ডাব্লিউর মানটা বের করতে পারবো। তারপর ডাব্লিউর মান বের করার পর এই আয়তনটাকে 200 ধরে, মানে 100 ml যোগ করলে কত হবে? 200। এই 200 ml আয়তন ধরে আমরা পরবর্তী ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে তোমার 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা কি, যে অবস্থায় দেওয়া আছে তার এখান থেকে আমরা কি পাবো? ডাব্লিউ এর মান পাবো। এখান থেকে আমরা ডাব্লিউ এর মান পাবো। এই ডাব্লিউ এর মানটা বের করে আমরা এসের মানটা, পরবর্তী এসের মানটা বের করব। 100 ml পানি যোগ করার পর তোমার পরবর্তী ঘনমাত্রা কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো 1 নং বিকারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা সেটা একটু বের করি। 1 নং বিকারের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে 100 ml, তারপর দেওয়া আছে ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.1 মোলার, এবং আণবিক ভরটা আমরা বের করব। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়ামের 23 আছে 2টা, প্লাস কার্বনের 12, প্লাস অক্সিজেনের 16 আছে 3টা, 106। এবার এখান থেকে আমরা ভরটা বের করব, কারণ আমরা যখন পরবর্তী ঘনমাত্রা বের করব, এখান থেকে ঘনমাত্রা চেয়েছে, সেই ঘনমাত্রা বের করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? ডাব্লিউ এর মানটা কিন্তু লাগবে। এই জন্য আমরা আগে ডাব্লিউ এর মানটা বের করে নিচ্ছি, যে সোডিয়াম কার্বনেটের ভর কত হবে। দেখো তাহলে ডাব্লিউর মান, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এস ইন্টু ভি ইন্টু এম ডিভাইডেড 1000, এস এম ভি ডিভাইডেড 1000। আমরা মানটা বসাবো। তোমার ঘনমাত্রা প্রাথমিক ছিল 0.1 মোলার, আয়তন ছিল 100 ml এবং আণবিক ভর 106 ডিভাইডেড 1000। এখান থেকে আমাদের মান আসবে 1.06 গ্রাম। এবার কিন্তু আমরা মোটামুটি সব কিছুই পেয়ে গেছি। এবার কি করব, এর আয়তন এখন তো 100 আছে, আরও 100 দিলে আয়তন কত হবে?
200 ml। এবার তাহলে 200 ml ধরে আমরা এর ঘনমাত্রা বের করব। তাহলে পানি যোগ করার পর সোডিয়াম কার্বনেটের দ্রবণের আয়তন কত হবে? আগে ছিল 100, আরও 100 যোগ করা হয়েছে, তাহলে 200 ml। তাহলে পরবর্তী আয়তন হবে 200 ml। এবার আমরা কি করব? অতএব ঘনমাত্রা, যেটা পরবর্তী ঘনমাত্রা সেটা বের করব। আমরা জানি S = 100,000 × W / M × V। মানটা বসাবো, 1000 ছিল সূত্রের, W আমরা বের করেছি 1.06 গ্রাম, ডিভাইডেড তোমার আণবিক ভর ছিল 106 ইন্টু আয়তন, পরবর্তী আয়তন কত? 200। এটা হচ্ছে তার পরবর্তী আয়তন। তাহলে এখান থেকে আমরা মান পাবো 0.05। তাহলে 100 ml পানি যোগ করার পর লবণের ঘনমাত্রা হয়েছে 0.05 মোলার। লবণের ঘনমাত্রা হয়েছে 0.05 মোলার। তো এটা ছিল 1 নাম্বার। তো এবার আমরা 2 নাম্বারটা সলভ করব। 2 নাম্বারটা কি? যে উদ্দীপকের 2 ও 3 নং বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলেছে এখানে? যে এই যে বিকার আর এই যে বিকারে, এখানে তোমার দ্রবের পরিমাণ কতটুকু দ্রব আছে সেটা বের করতে বলেছে, আবার এখানে কতটুকু দ্রব আছে সেটা বের করতে বলেছে, এবং এই দুইটা দ্রবের পরিমাণের মান ভিন্ন হবে, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তো সিম্পলি এটা খুবই একটা সহজ ম্যাথ, যে এখান থেকে আমাদের বের করতে বলেছে এই দুইটা বিকারে কতটুকু করে দ্রব আছে, এই দুইটা বিকারে কতটুকু করে দ্রব আছে, এবং দ্রবর মান যদি আমরা জানি কতটুকু আছে, তাহলে আমরা বলতেই পারবো যে সেটা এক নাকি ভিন্ন। তো আমরা প্রথমে, যেহেতু বিকার দুইটা, প্রথমে 2 নং বিকারের ক্ষেত্রে আমরা দ্রবের পরিমাণটা বের করব, এবং এরপর 3 নং বিকারের ক্ষেত্রে দ্রবের পরিমাণটা বের করব। তো প্রথমে 2 নং বিকারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। আয়তন দেওয়া আছে 100 ml, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, এবং সোডিয়াম সালফেট, এটা হচ্ছে তোমার এর আণবিক ভর বের করব। যে সোডিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে সোডিয়াম 23 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেন 16 ইন্টু আছে 4টা 4 ইকুয়াল 140। তাহলে এর আণবিক ভর 140। এবার আমরা কি করব? ডাব্লিউর মানটা বের করব। এখান থেকে আমরা জানি W = SVM / 1000। মানটা বসাবো। S এর মান 0.1, V এর মান 100 এবং M এর মান 140 ডিভাইডেড সূত্রের 1000। এখান থেকে আমরা পাবো 1.42 গ্রাম। তাহলে 2 নং বিকারে সোডিয়াম সালফেট আছে 1.42 গ্রাম। এবার আমরা 3 নং বিকারেরটাও বের করব। 3 নং বিকারে সোডিয়াম নাইট্রেট আছে, NaNO3 মানে সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেট কতটুকু আছে সেটা বের করব। তাহলে 3 নং বিকারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। আয়তন দেওয়া আছে 100 ml, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এবার এর আণবিক ভর বের করব। সোডিয়াম নাইট্রেট এর আণবিক ভর সোডিয়ামের 23 প্লাস নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 ইকুয়াল 85। এখান থেকে আমাদের ডাব্লিউ মান বের করতে হবে। তো ডাব্লিউ = আমরা জানি ডাব্লিউ = SVM / 1000। মানটা বসাবো। এস এর মান ছিল, ঘনমাত্রা ছিল 0.1 মোলার, আয়তন ছিল 100 ml, এবং এর আণবিক ভর 85, এবং সূত্রের 1000 দ্বারা ভাগ করে দেব, মান আসবে 0.85 গ্রাম। তাহলে এখান থেকে দেখো যে 2 নং বিকারে দ্রবের পরিমাণ 1.42 গ্রাম, 3 নং বিকারে দ্রবের পরিমাণ 0.85 গ্রাম। আর আমাদের এটাই চেয়েছে, উদ্দীপকের 2 ও 3 নং বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা বলবো, সুতরাং গাণিতিকভাবে দেখা যায় উদ্দীপকের 2 ও 3 নং বিকারে দ্রবের পরিমাণ কি ভিন্ন, একটাতে 1.42 গ্রাম, 3 নং বিকারে 0.85 গ্রাম। তো থ্যাংক ইউ সবাইকে।